মানুষের হাত মুক্ত হওয়ার পর থেকে মানুষ কিন্তু তাদের হাতের যে উপযোগিতা সেটা আসলে বুঝতে শুরু করেছে। এখন আপনি বলতে পারেন হাতের উপযোগিতা কীভাবে আসে। আপনি যদি খেয়াল করেন তাহলে আগের দিনের যে মানুষরা বা আগের দিনের যদি ছবি বা আগের দিনের যে ডকুমেন্টারিগুলো আছে সেগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে মানুষ কুকুর বেড়ালের মতো কিন্তু অর্থাৎ চারপদী প্রাণীর মতো কিন্তু মানুষও কিন্তু একসময় হাতের উপর এবং পায়ের উপর ভর করে কিন্তু তারা কি চলাফেরা করতো, যার কারণে তাদের যে হাতের যে কর্মক্ষমতাটা সেটা কিন্তু তারা প্রকাশ করতে পারতো না, অর্থাৎ হাত দিয়ে যে কিছু করা যায় সেটা কিন্তু মানুষ বুঝতে পারেনি। আজকের এই ভিডিওর ফেক স্পন্সরের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। এই ভিডিওর ফেক স্পন্সর হচ্ছে আমাদেরই পেজ, ফেসবুক পেজ এম ক্লাব। তো সকলে এম ক্লাব ফেসবুক পেজে আপনি কিন্তু লাইক দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। কিন্তু যখন থেকে মানুষ আস্তে আস্তে শিম্পাঞ্জির মতো থেকে আস্তে আস্তে মেরুদণ্ড সোজা হয়ে তারা যখন দাঁড়াতে শুরু করলো ধীরে ধীরে, তখন কিন্তু তাদের পুরো শরীরের ভরটা তাদের পায়ের উপর অর্থাৎ পায়ের পাতার উপর এসে যায়। যখন পায়ের পাতার উপর এসে যায় তখন কিন্তু তারা আসলে কি করতে পারে, তারা তাদের যে হাত দুটো আছে সেই হাত দুটো কিন্তু একেবারে মুক্ত হয়ে যায় এবং তারা ওই হাতের সাহায্যে কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্ম কিন্তু করতে পারে। এর মাধ্যমে আপনি কি বুঝতে পারলেন, অর্থাৎ হাত যখন থেকেও মুক্ত হয়েছে তখন থেকেও কিন্তু মানুষ বিজ্ঞানের যে আধুনিক জিনিসগুলো সেগুলো আস্তে আস্তে আবিষ্কার করতে শুরু করেছে। মানুষ চাকা আবিষ্কার করতে শুরু করে, মানুষ তাদের সভ্যতার চাকা ঘোরাতে পেরেছে এবং মানুষ সকল প্রাণী থেকে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে প্রমাণিত করতে পেরেছে, অর্থাৎ সকল প্রাণীর মধ্যে তারা কিন্তু শ্রেষ্ঠ হিসাবে প্রমাণিত হয়েছে। এভাবে কিন্তু মানুষের কিন্তু আরেকটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। দেখেন, সকল প্রাণী কিন্তু শব্দ তৈরি করতে পারে, সকল প্রাণী কিন্তু ধ্বনি আসলে কি করতে পারে, আসলে তৈরি করতে পারে, কিন্তু মানুষের একটা বিশেষ গুণ রয়েছে, সেটা হচ্ছে মানুষ ধ্বনি কিন্তু খুব ভালোভাবে উচ্চারণ করতে পারে, যেটা অন্য কোনো প্রাণী পারে না। তার মানে অন্য সকল প্রাণী যেখানে ধ্বনি প্রকাশ করতে পারে মানুষও সেখানে ধ্বনি প্রকাশ করতে পারে, কিন্তু অন্য সকল প্রাণী যেখানে আসলে ধ্বনি উচ্চারণ করতে পারে না মানুষ কিন্তু সেখানে ধ্বনিটা উচ্চারণ করতে পারে এবং উচ্চারণ করে তারা তাদের যে নিজেদের যে ভাব প্রকাশটা সেটা কিন্তু খুব সহজে সুস্পষ্টভাবে কিন্তু তারা অন্য মানুষদের সাথে বা তাদের সমগোত্রীয় যে প্রাণীগুলো রয়েছে তাদের সাথে কিন্তু প্রকাশ করতে পারে। তার মানে অন্য প্রাণীদের থেকে মানুষ কিন্তু যোজন যোজন এগিয়ে। মানুষের কিন্তু ধ্বনি প্রকাশের কিংবা বর্ণ উচ্চারণের কিন্তু তাদের কি একটা সামর্থ্য রয়েছে, যেটা আমি আগে বললাম, এটা কিন্তু অন্য কোনো প্রাণীর নেই। তবে পশুদের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে তারা শব্দের ইঙ্গিতে কিন্তু আসলে কাজ করতে পারে। শব্দের ইঙ্গিতে কিভাবে কাজ করে, যেমন তারা মানুষের সংস্পর্শে আসলে তারা শব্দকে অনুধাবন করে তারা কিন্তু সেটাতে কিন্তু সাড়া দিতে পারে। ঠিক পাখিরও কিন্তু একই রকম, এরকম অনেক পাখি রয়েছে, তোতা রয়েছে, ময়না রয়েছে, মানে এ ধরনের অনেক পাখি রয়েছে যারা বিভিন্ন ধরনের সিচুয়েশন অনুযায়ী কিন্তু তারা শব্দ শুনে শুনে কিন্তু ওই শব্দকে আবার নিজেদের মতো করে প্রকাশ করতে পারে, অর্থাৎ তাদের ভোকাল কর্ডটা আসলে কি অন্যদের থেকে কিন্তু আরেকটু উন্নত। সেটা কিভাবে দেখেন, আপনি যখন খেতে বসেন বা আপনি যখন তোতা পাখিকে খাওয়াচ্ছেন তখন যদি আপনি বলেন খেতে দাও খেতে দাও, তখন কিন্তু এই কথাটা যদি আপনি 2 সপ্তাহ ধরে যদি টানা তার সামনে যদি বলেন তাহলে তোতা কিন্তু সেটা রপ্ত করে ফেলে এবং যখনই খাওয়ার সময়টা হবে বা যখনই আপনি কোনো কিছু নিয়ে আসবেন তখনই কিন্তু সে খেতে দাও বলে কিন্তু আপনাকে সাড়া দিবে। বা যখন বাড়িতে নতুন একটা অপরিচিত মানুষ আসবে বা নতুন একটা মানুষ আসবে তখন আপনি যদি ময়না পাখিকে শেখান যে অতিথি এসেছে পিড়ি দাও, তাহলে দেখবেন ময়না পাখি কিন্তু সেটা কয়েকদিন করার ফলে সেটা কিন্তু আসলে সেন্সে কিন্তু তার কাজ করবে। যখনই বাড়িতে নতুন কোনো মানুষ আসবে সে তখনই কিন্তু মনে করে যে এই কথাটাই তাকে বলতে হবে। এই জন্য আমরা মনে করি যে পাখিরাও কিন্তু মানুষের মতো কথা বলতে পারে, বিষয়টা কিন্তু আসলে সেরকম না। সেটা হচ্ছে তাদের একটা কি ক্ষমতা আছে, সেটা হচ্ছে তারা নিজের ক্ষমতা মতো কোনো শব্দের বিশেষত্বটা তারা আসলে বুঝতে পারে। যখনই তারা কোনো মানুষকে দেখবে এবং মানুষের সামনে যখন তাদেরকে আপনি কোনো কিছু শেখান তখন কিন্তু সারা সেটার অনুযায়ী বা সেটা অনুকরণ করে কিন্তু সাড়া দিতে থাকে। যেমন আরও একটা জিনিস যদি বলি, মানুষের মস্তিষ্ক কিন্তু অন্য সকল প্রাণীদের থেকে আলাদা। সেটা কিভাবে দেখেন, একজন শিকারী যখন একটা হরিণী দেখে, হরিণী অর্থাৎ মাদি হরিণী যখন দেখে তখন সে কিন্তু সেটাকে কিন্তু হত্যা করে না, কারণ সে ভালো করে জানে সে যদি এটাকে সে হত্যা করে ফেলে তাহলে সে আগামী বছর কিন্তু খাবার পাবে না। অর্থাৎ সে ভালো করে জানে এই হরিণ থেকে কিন্তু অসংখ্য হরিণ বা হরিণের কিন্তু বা হরিণ শাবকের কিন্তু জন্ম হবে, যেটা তার ভবিষ্যতের দিনগুলো তাকে চলতে সাহায্য করবে। একইভাবে এই হরিণীটাকে যদি কোনো একটা চিতাবাঘ দেখে তাহলে সে কিন্তু সাথে সাথে তার উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাকে খাওয়ার জন্য কি আগ্রাসী হবে কিংবা তাকে আসলে দৌড়াতে শুরু করবে। এই দিকটা থেকে হচ্ছে মানুষ এবং কি
পশুদের মধ্যে আরও ভিন্নতা রয়েছে, অর্থাৎ মানুষ সহজে কোনো কিছু কিন্তু আসলে বুঝতে পারে, কিন্তু পশুরা কিন্তু সেটা বুঝতে পারে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। আজকে আমি আসলে একটা বই নিয়ে কথা বলতে আসছি, যেটা আমি সবসময় আপনাদের সাথে বলি, সেটা হচ্ছে রাহুল সংকৃত্যায়নের মানব সমাজ বইটি। রাহুল সংকৃত্যায়ন কিন্তু ইন্ডিয়ান লেখক, আপনারা খুব ভালো করে জানেন। তার সকল বই কিন্তু অনেক বেশি জনপ্রিয়, সেটা আমাদের দেশে বলেন, সেটা বাইরের দেশে বলেন। তার বইগুলো থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আজকে আমার কাছে যে বইটি রয়েছে সেটা কিন্তু মানব সমাজ বইটি, এবং এই বইটি আমি 2016 সালে কিনেছিলাম। সত্যি কথা যেটা, 2016 সালে কিনেছিলাম। বইটা দেখতে মোটামুটি পুরাতন মনে হবে আপনার কাছে। 16 সালে কেনার পরেও আমি তখনও অনেকবার পড়েছিলাম। এর আগে আমি আপনাদের কাছে আরও একটা বই কিন্তু আপনাদেরকে কি করেছিলাম, রিভিউ করেছিলাম। সেটা হচ্ছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের যে গল্পের শেষ নেই, এরকম একটা বই। যে গল্পের শেষ নেই বইটাতে কিন্তু মানব সমাজ নিয়ে, মানুষের উৎপত্তি নিয়ে অনেক কিছু বলা হয়েছে, পৃথিবীর মহাবিশ্বের উৎপত্তি নিয়ে অনেক কিছু কিন্তু বলা হয়েছে। আর আজকে যেটা, সেটা হচ্ছে রাহুল সংকৃত্যায়নের মানব সমাজ। এই মানব সমাজ বইয়ে পৃথিবীর উৎপত্তি নিয়ে কিছু না থাকলেও শুধুমাত্র মানব জাতিকে নিয়ে, মানব সমাজকে নিয়ে কিন্তু অনেক কিছুই বলা হয়েছে। বইটাতে প্রায় 300টার মতো পৃষ্ঠা রয়েছে। বইটার আমি যদি চ্যাপ্টারগুলো আপনাদের সামনে বলি, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন আসলে বইটাতে কী নিয়ে বলা হয়েছে। যেমন প্রথম অধ্যায়টা হচ্ছে মানব সমাজের বিকাশ, অর্থাৎ কীভাবে ধীরে ধীরে সেটা আস্তে আস্তে এই পরিপূর্ণতাটা পেয়েছে সেই জিনিসটা। এরপরে আছে বন্য মানব সমাজ, বর্বর মানব সমাজ, সভ্য মানব সমাজ। তার মানে আপনি বুঝতে পারলেন মানব সমাজকে কিন্তু তৎকালীন সময়ে 3টা ভাগে ভাগ করা হয়েছে, বন্য, সভ্য, আরেকটা হচ্ছে বর্বর। মানে সহজ কথায় বন্য, বর্বর, তারপর হচ্ছে সভ্য মানব সমাজ। এরপরে সভ্য মানব সমাজের কিন্তু 3টা অধ্যায় তিনি এখানে কিন্তু আসলে প্রকাশ করেছেন। এরপর আছে ভারতীয় সমাজ, সমাজবাদী মানব সমাজ। ভারতীয় সমাজ তিনি এই জন্যই তুলে ধরেছেন, তখন কিন্তু আর্যদের সাথে আসলে ভারতীয়দের একটা সম্পর্ক ছিল, সেই দিক থেকে কিন্তু তিনি ভারতীয় সমাজ নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। আর যেহেতু তিনি সেই দিকের, এই জন্য তিনি ভারতীয় সমাজ নিয়ে কিন্তু বলেছেন। তো রাহুল সংকৃত্যায়নের এই বইটা 2010 সালের প্রিন্টের, এবং এটা আমাদের ঢাকা বাংলাদেশ থেকে প্রকাশিত প্রিন্ট, এটা কিন্তু অরিজিনাল প্রিন্ট না। তো আপনারা চাইলেই এই বইটা সংগ্রহ করতে পারেন। বইটার দাম বেশি পড়বে না, 260 টাকার মতো, 260 টাকা না, সরি বেশি বলে ফেললাম মনে হয়। বইটার দাম খুব বেশি পড়বে না। আমি যদি আপনাদেরকে আসলে বলি তাহলে এখানে কত পড়বে, আচ্ছা এখানে তো নাই। বইটার দাম বেশি পড়বে না, 220 টাকা থেকে 250 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন আপনি। তবে আমার মনে হয় 220 টাকার মধ্যে আপনি পেতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো, যারা মানব সমাজ নিয়ে পড়তে চান বা মানব জাতির উৎপত্তি সম্পর্কে জানতে চান, তারা কিন্তু অবশ্যই এই বইটা সংগ্রহ করুন। তার থেকে বেশি বলবো, যারা কিন্তু মানবিক শাখা নিয়ে ভবিষ্যতে পড়তে যাচ্ছেন, তারা কিন্তু এই বইটা চাইলেই পড়তে পারেন, কিংবা যারা বিজ্ঞান গ্রুপে পড়বেন, অর্থাৎ সমাজবিজ্ঞানে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ভালোভাবে কিন্তু রয়েছে। তো এখন যদি আপনি বলেন যে ভাই বইটা কে পড়বে, আমি সহজে বলবো বইটা আপনি তাদেরকেই দিন যাদের বয়স বা যারা হাই স্কুলে আসলে পড়ুয়া স্টুডেন্ট, হাই স্কুলে যারা ক্লাস 8-এ পড়তেছে, তাদেরকে যদি এই বইটা পড়তে দেন, তাদের কিন্তু খুব বেশি উপকার হবে। আপনি চাইলে এর পরেও পড়তে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটা জিনিস যত আগে থেকে জানবেন তত কিন্তু ভালো। তো রাহুল সংকৃত্যায়নের আরেকটা খুবই বিখ্যাত বই রয়েছে, সেটা হচ্ছে ভলগা থেকে গঙ্গা। ওই বইটাও আমি সংগ্রহ করি না, এখনও সংগ্রহ করার চেষ্টা করতেছি। ওই বইটা যখন সংগ্রহ করবো আপনাদের সামনে কিন্তু আমি রিভিউ দিব। তো বইটাতে আসলে খুব বেশি, আচ্ছা এই বইটাতে আরও অনেক কিছু জানতে পারবেন, যেটা আমি আসলে আপনাদেরকে বলি নাই। বিবাহ সম্পর্কে জানতে পারবেন, বিবাহ প্রথা সম্পর্কে জানতে পারবেন, প্রাচীন যুগে কিভাবে বিবাহ হতো এবং প্রাচীন যুগে কিভাবে এক পত্নীর বহু স্বামী ছিল, কিংবা একজন স্বামীর বহু পত্নী ছিল, সেই জিনিসটা কিন্তু বিভিন্ন সমাজে কিভাবে বিবর্তন হয়ে এসেছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। আগেরকার সময় কিন্তু একই ঘরে কিন্তু অনেকের বিবাহ হতো, সেই জিনিসটার যে আপনি আসলে বিস্তারিত জানতে পারবেন। সহজ কথায় বললে এই জিনিসগুলো আপনি এই বইটা পড়লেও বুঝতে পারবেন। এটা যদি একটা উপন্যাস হতো, সহজে আমি সারাংশ বলে দিতাম, কিন্তু এটা যেহেতু উপন্যাস নয়, অধ্যায়ভিত্তিক আপনাকে পড়তে হবে, সেই জন্য এটা সারাংশ আসলে বলা সম্ভব হচ্ছে না। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই বইটা সংগ্রহ করুন, পারলে কাউকে গিফট দিন, সে আপনাকে কিন্তু দোয়া করবে। তো যাই হোক, আজকের বইটার সাথে পরিচিত হতে পেরে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি এরকম নতুন বইয়ের সাথে আসলে পরিচিত হতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের ভিডিওটাও আউটডোর এনভায়রনমেন্টের ভিডিও, কেমন লাগলো আপনাদের জানাতে পারেন সেটা আমাকে কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।